রিকি পন্টিংয়ের পাঞ্জাব কিংসের টিম ম্যানেজমেন্ট ভারতীয় ক্রিকেটারদের উপর একেবারেই ভরসা করতে পারছেন না। তার পছন্দ মূলত বিদেশি ক্রিকেটার বা বলতে পারেন আরও ভালো করে রিকি পন্টিংয়ের স্বদেশী অস্ট্রেলিয়ানরা। ভারতীয় প্লেয়ারদের উপর ভরসা করতে না পারার জন্যই মূলত তিনি তার দেশের প্লেয়ারদের নাকি বেশি বেশি করে সুযোগ করে দিচ্ছেন ওই জায়গায় ব্যাটিং করার বা বোলিং করার বা বলতে গেলে ম্যাচ সিচুয়েশন হ্যান্ডেল করার অপরচুনিটি তিনি ওই জায়গায় বেশি করে ক্রিয়েট করে দিচ্ছেন ভারতীয় প্লেয়ারদের বদলে। আর এইভাবে চলতে থাকলে পাঞ্জাব কিংস যদি কোনো কারণে প্লে অফে উঠেও যায়, তারা কিন্তু কোনোভাবেই চ্যাম্পিয়ন হতে পারবে না বা ট্রফি জয়ের স্বাদ পাবে না। এরকমই একটা বিস্ফোরক মন্তব্য করেছেন এই কলকাতা পাঞ্জাব ম্যাচের পর ভারত তথা এই বেঙ্গলের সাবেক প্লেয়ার মনোজ তিওয়ারি। তো মনোজ তিওয়ারি এইরকম যে একটা বিস্ফোরক টাইপের একটা মন্তব্য করলেন যে তিনি বলছেন যে রিকি পন্টিং নাকি ভারতীয় ক্রিকেটারদের সুযোগ দিচ্ছেন না। এইটা কেন তিনি বলেছেন জানেন? কারণ হচ্ছে ওই পাঞ্জাব কলকাতা ম্যাচে খেয়াল করে দেখবেন ওই পাঞ্জাবের স্কোরটা যখন 160 ছিল তখন তো ওই প্রভ সিমরান সিং আউট হয়ে গেছিলেন। তারপরে মূলত তাদের ব্যাটিং অর্ডারে নামানোর কথা ছিল ওই জায়গায় ওই স্নেহাল ওয়াধেরা কিংবা ওই শশাঙ্ক সিংয়ের মধ্যে কাউকে। কিন্তু দেখা গেল খেয়াল করে এই দুই ব্যাটারের মধ্যে কাউকেই নামানো হয়নি। পরিবর্তে অফ ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েলকে নামিয়ে দেওয়া হয়েছিল। তো ম্যাক্সওয়েল সেই ভরসার প্রতিদানটা দিতে পারেননি। তো ম্যাক্সওয়েল আউট হয়ে যাওয়ার পর তারপর ওই জায়গায় মার্কো ইয়ানসনকে নামানো হয়েছিল, যিনি কিনা ফুল টাইম ব্যাটারি নন, তিনি একজন বোলিং অলরাউন্ডার, কিন্তু ব্যাটিংটা ভালো করতে পারেন। কিন্তু ওই জায়গায় তার উইকেটটা চলে যাওয়ার পরও কিন্তু আবার নামানো হয়েছিল এই নেহাল ওয়াধেরা কিংবা শশাঙ্ক সিংয়ের মধ্যে কাউকে না নামিয়ে ওই জায়গায় ওই রিকি পন্টিংয়ের স্বদেশী ওই জশ ইংলিশকে নামানো হয়েছিল। তো এইটাই বলতে গেলে মনোজ তিওয়ারির মূল অভিযোগের জায়গা, যে তিনি ওইটাই বলছেন যে টিম নাকি যখন স্ট্রাগল করছে তখন ওই জায়গায় ভারতীয় ক্রিকেটারদের উপর ভরসাটা না করে পাঞ্জাব কিংস নাকি খুব বড় ভুল করছে। আচ্ছা, মনোজ তিওয়ারি কি এটা জানে যে পাঞ্জাব কিংস যখন এদেরকে ব্যাটিং করতে নামিয়েছিল তখন তাদের রানটা কত ঠিক ছিল? তখন তো অলরেডি 160 উঠেই গেছে তাদের স্কোর কার্ডে। তখনও হাতে তাদের 4 থেকে 5টার মতো ওভার বাকি। ক্রিজে তখন অপর প্রান্তে সেট হয়ে যাওয়া কিন্তু তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার ছিলেন। তো শ্রেয়াস আইয়ারের মতো একজন ব্যাটার যখন রয়েছেন, তিনি দলের অধিনায়ক, তিনি কি জানেন কি করে রানটাকে অ্যাক্সেলারেট করতে হয়। আর রিকি পন্টিং মূলত তাদেরকে নামিয়েছেন। মনোজ তিওয়ারি যে অভিযোগটা করছেন, এটা আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি। রিকি পন্টিং ওই জায়গায় ওই গ্লেন ম্যাক্সওয়েল কিংবা ওই মার্কো ইয়ানসনদের তো সুযোগ করে দিচ্ছেন। খেয়াল করে দেখবেন ম্যাক্সওয়েল কিন্তু তার আগে 2 ম্যাচ ড্রপ হয়েছিল তার ওই অফ ফর্মের কারণেই। তো ম্যাক্সওয়েলকে যদি ওই জায়গায় স্বদেশী হিসাবে এতটাই প্রেফার করতেন ওই রিকি পন্টিং, তাহলে তো তাকে নিয়ম করে প্রত্যেক ম্যাচের 11-এই তিনি ক্যারি করতেন। সেটা তো করেননি। তার আগে 2 ম্যাচে কিন্তু তার খারাপ ফর্মের জন্যই ড্রপ হয়েছিল ম্যাক্সওয়েল। আর ওই জায়গায় মার্কো ইয়ানসনকে যে পরবর্তীতে নামানো হয়েছিল তারও একটা কারণ রয়েছে। এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আপনাদের সাথে হয়তো নাও মিলতে পারে, আপনারা মনোজ তিওয়ারির সাথে হয়তো একমত হতে পারেন। মার্কো ইয়ানসন খেয়াল করে দেখবেন তার ঠিক আগের ম্যাচ যেটা খেলেছিল ওই পাঞ্জাব কিংস আরসিবির এগেনস্টে, ওখানেও কিন্তু ওই মিডিল ফেজে একটা ব্যাটিং কোলাপস হয়ে গেছিল তাদের। এই মার্কো ইয়ানসন কিন্তু পরবর্তীতে শশাঙ্ক সিংয়ের সাথে একটা পার্টনারশিপ করে তিনি 20 বলে 25 রানের একটা অপরাজিত বেশ কার্যকরী ইনিংস খেলে দলের রানটাকে একটা ভদ্রস্থ জায়গায় নিয়ে গেছিলেন। তো তিনি ব্যাট হাতে তো ভালো ছন্দেই ছিলেন। মূলত সেই কারণেই আমি মনে করি মার্কো ইয়ানসনকে ওই জায়গায় ব্যাটিং করতে নামিয়ে একটা তাকে চান্স দেওয়া হয়েছিল। আর ম্যাক্সওয়েলের কথা তো বললাম, তিনি 2 ম্যাচ ড্রপ থাকার পরে ম্যাক্সওয়েল কিন্তু তাকে কি বলবো, তিনি যে কোনো জায়গায় নেমেই কিন্তু ঝোড়ো ব্যাটিং করতে পারেন। তার অফ ফর্মটা কিন্তু এই জায়গায় ম্যাটার করে না। কিন্তু ওই 2 ম্যাচ পরে যেহেতু তিনি নেমেছিলেন, তো সেই কারণে তিনি কিন্তু একটা ভালো স্টার্টও পেয়ে গেছিলেন, কিন্তু সেইটাকে বড় করতে পারেননি আনফর্চুনেটলি। তো ম্যাক্সওয়েলকে নামিয়ে ওই জায়গায় একটা জাস্ট চান্স নিয়ে রেখেছিল পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট, কারণ তারা তখন অলরেডি একটা কমফোর্টেবল জায়গায় চলে গেছিলো। কেকেআরকে চ্যালেঞ্জ করার মতো একটা রান তারা কিন্তু তখন অলরেডি তুলে ফেলেছে। তো সেই কারণেই এক্সপেরিমেন্টটা করে দেখেছে এই জায়গায় পাঞ্জাব কিংসের টিম ম্যানেজমেন্ট। এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। নেহাল ওয়াধেরা কিংবা শশাঙ্ক সিং এরা কিন্তু প্রুভেন পারফর্মার, এদের আর নতুন করে প্রমাণ করার কিছু নেই। আর খেয়াল করে দেখবেন শশাঙ্ক সিংয়ের কিন্তু লাস্ট 3 থেকে 4টা ম্যাচে কিন্তু ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না। তার আগের ম্যাচটা আরসিবির এগেনস্টটা তিনি এই 31 রানে অপরাজিত থাকলেও সেখানে কিন্তু তিনি খুবই নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন, 33টা বল সময় নিয়ে নিয়েছিলেন। তার আগের ম্যাচও আরসিবির এগেনস্টটা তিনি কিন্তু ওই মিডিল অর্ডারে নেমে একেবারেই ভরসা দিতে পারেননি। তার আগের ম্যাচটাও তার কিন্তু খুব একটা ভালো যায়নি। তো টানা 2-3 ম্যাচ যখন একটা পার্টিকুলার ব্যাটসম্যানের খারাপ যায়, তিনি ট্যালেন্টেড ব্যাটার কিন্তু অফ ফর্মের মধ্যেই তো ছিলেন। তো মূলত সেই কারণেই পাঞ্জাব কিংস যারা ফর্মে ছিল ওই মার্কো ইয়ানসন তাকে একটা সুযোগ দিয়ে দেখেছিল যে তিনি ওই জায়গায় কার্যকারিতা প্রমাণ করতে পারেন কিনা, বা ম্যাক্সওয়েল যিনি 2 ম্যাচ পর একাদশে ফিরে এসেছিলেন, তো তাকেও একটা ওই জায়গায় সুযোগ দিয়ে দেখেছিল পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট। তো বড় বড় টিমগুলো কিন্তু এই ছোট ছোট পরীক্ষাগুলো কিন্তু তারা এই ম্যাচের মধ্যেই করে দেখে তাদের ওই জায়গার বাড়তি প্লেয়াররা বা রিজার্ভ প্লেয়াররা আসলে ঠিক কেমন ফর্মে রয়েছে বা কেমন টাচে রয়েছে। তো এই সামান্য ব্যাপারটাও যদি মনোজ তিওয়ারি এখনও বুঝতে না পারেন এত বছর ধরে ক্রিকেট খেলার পর, প্রফেশনাল লেভেলের টপ লেভেলের ক্রিকেট খেলার পর, তাহলে এর থেকে বড় দুঃখজনক বিষয় কিছু আর হয় বলে মনে হয় না। আর মনোজ তিওয়ারি এই জায়গায় দেখছি তিনি সাম্প্রতিক সময় বেশ বড় বড় ক্রিকেট পার্সোনালিটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন। ওই জায়গায় কিছুদিন আগে তিনি গৌতম গম্ভীরকে নিয়েও উলট পালট কথা বলেছিলেন। ওই যখন বিজিটি যখন হেরে ভারত ফিরেছিল তখন ডেফিনেটলি
প্রশ্ন তোলার জায়গা ছিল, কিন্তু তিনি ওই জায়গায় এমন কিছু আর কি অযৌক্তিক কারণে গৌতম গম্ভীরকে অ্যাকিউজ করেছিলেন। তার ওই সময়কার মানে তিনি যখন আর কি কেকেআরে খেলতেন, মানে যে সময় আর কি কেকেআর প্রথম ট্রফি জিতেছিল, মানে তাকে আর কি মানে ওই মানে গৌতম গম্ভীরকে তিনি ওই জায়গায় কি অ্যাকিউজ করে বলেছিলেন যে ওই ট্রফি জয়ের ক্রেডিট নাকি শুধুমাত্র গম্ভীর একাই নিয়ে নেন, তাদেরকে নাকি মানে ক্রেডিট দেওয়া হয় না। এরকম এই মানে ইললজিক্যাল কথাবার্তার কোনো আমি রিজনে আমি দেখতে পাই না এই জায়গায়। আর এছাড়া তিনি মহেন্দ্র সিং ধোনিকে তো একাধিকবার এই মানে বিধ্বস্ত করতে ছাড়েন না। মানে তিনি বলেন নাকি তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার খুব বেশি গ্রো করেনি মহেন্দ্র সিং ধোনির জন্যই। তো মহেন্দ্র সিং ধোনি কার জায়গায় মানে আপনাকে সুযোগ দিত? রোহিত শর্মার জায়গায়, বিরাট কোহলির জায়গায়। এদেরকে রিপ্লেস করার মতো ক্রিকেটার নিশ্চয়ই মনোজ তিওয়ারি ছিলেন না। সুরেশ রায়নার জায়গাও নিশ্চয়ই মনোজ তিওয়ারির সুযোগ পাওয়ার মতো যোগ্য ছিলেন না বলেই আমার মনে হয়। আপনারা হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আমার মনে হয়েছে যে এদেরকে রিপ্লেস করার মতো ক্রিকেটার মোটেই মনোজ তিওয়ারি ছিলেন না। তো এই জায়গায় আমি খেয়াল করে দেখেছি তিনি তার মানে ক্যারিয়ার সেভাবে আর কি মানে প্রোগ্রেস করতে না পারার জন্য তিনি নানান সময় আর কি বড় বড় ক্রিকেট পার্সোনালিটিদের এগেনস্টে আর কি মানে বিস্ফোরক টাইপের মন্তব্য করে আর কি আলোচনায় বা শিরোনামে থাকতে চান, রেদার দেন তার এই জায়গায় আর কি মানে সেরকম কোনো যোগ্যতা মানে না থাকা সত্ত্বেও মানে তিনি ওই জায়গায় তার ক্রিকেট ক্যারিয়ারে তো সেভাবে বড় কিছু অর্জন করতে পেরেছেন বলে আমার মনে হয় না। বেঙ্গলকে এখনো পর্যন্ত একটা মানে রঞ্জি ট্রফিও তিনি দিতে পারেননি। মানে এখন তো যদি আর কি খেলা ছেড়ে দিয়েছেন, এখন তো আর কোনো সুযোগ নেই, কিন্তু তার এত বছরের ক্যারিয়ারে তো মানে প্রায় 20-21 বছর তিনি খেলেছেন বেঙ্গলের হয়ে। তো সেখানে একটা আর কি সিঙ্গেল রঞ্জি ট্রফি যদি মানে জেতাতে না পারেন, যেটা আর কি এত বছরের আক্ষেপ ছিল বেঙ্গলের, তো তাহলে সেখানে তিনি ন্যাশনাল টিমের সুযোগটা পাবেন কি করে, তাও ধারাবাহিকভাবে? তো এই কারণেই আমি বলছি মনোজ তিওয়ারি এই যে অ্যাকিউজটা করেছেন রিকি পন্টিংয়ের এগেনস্টে বা পাঞ্জাব কিংসের টিম ম্যানেজমেন্টের এগেনস্টে, এটা সম্পূর্ণই অযৌক্তিক। আমি তো কারণটা আপনাদেরকে তুলেই ধরলাম যে বড় টিমগুলো মানে যখন একটা ভালো পজিশনে তারা চলে যায়, একটু এক্সপেরিমেন্ট করে দেখতেই পারে যে তাদের রিজার্ভ বেঞ্চটা আসলেই ঠিক কতটা শক্তিশালী। আর পাঞ্জাব কিংসের এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা অবস্থা, তারা কিন্তু প্রথম 8-9 ম্যাচের মধ্যে মাত্র 3টা হেরেছে, মানে যেটা কিনা ওভারঅল আর কি আইপিএল হিস্ট্রিতে পাঞ্জাব কিংসের সবচেয়ে ভালো রেকর্ড বলা চলে। তো এটাও কিন্তু এসছে এই রিকি পন্টিংয়ের হাত ধরেই। আর রিকি পন্টিংকে তিনি যে বলছেন যে ভারতীয় ক্রিকেটারদের উপর তিনি নাকি ভরসা করেন না, তাহলে প্রিয়ান সারিয়ার উত্থানের পিছনে কিন্তু রিকি পন্টিংয়ের একটা অনেক বড় ভূমিকা ছিল। খেয়াল করে দেখবেন, আপনারা জানেন কিনা আমি জানি না, ওই আইপিএল শুরুর আগে রিকি পন্টিং কিন্তু ওই প্রিয়ান সারিয়াকে নিয়ে খুব উৎসাহী ছিলেন। তিনি বলেছিলেন যে মানে আইপিএলের মিড এন্ড থেকে হয়তো প্রিয়ান সারিয়াকে সুযোগ তিনি দেবেন। কিন্তু খেয়াল করে দেখবেন প্রিয়ান সারিয়াকে কিন্তু একদম প্রথম ম্যাচ থেকে একদম ম্যাচ নাম্বার 1 থেকেই তিনি কিন্তু ওই জায়গায় ওপেন করতে পাঠিয়েছিলেন। তো ভারতীয় ক্রিকেটারদের উপর তিনি যদি ভরসা না করতেন, তো তিনি কি এই কাজটা করতেন? একেবারেই করতেন না। তো সেই কারণেই আমি আবারও বলছি মনোজ তিওয়ারির মতো এরকম ক্রিকেটার মানে তার প্রতি আমি রেসপেক্ট রেখেই বলছি, তিনি শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য বা ওই আলোচনার শিরোনামে থাকার জন্য এই বড় বড় ক্রিকেট পার্সোনালিটিদের নিয়ে তিনি ওই রকম মাঝে মধ্যে বিস্ফোরক মন্তব্য বা ওই রকম ইললজিক্যাল অযৌক্তিক কিছু আর কি কথাবার্তা বলে থাকেন, মানে শুধুমাত্র নিজের উপর ওই লাইমলাইটটা পড়ার জন্য, যেটা আমি মনে করি মানে একেবারেই আর কি ইললজিক্যাল। দিন শেষে এটা কোনো ভ্যালুই প্রোভাইড করে না, বরং তিনি নিজের মান ইজ্জতটাই আর কি খোয়াচ্ছেন। আর তিনি কাদের এগেনস্টে আর কি মানে অ্যাকিউজ করছেন? গৌতম গম্ভীর, মহেন্দ্র সিং ধোনি, রিকি পন্টিং, এইরকম বড় বড় ক্রিকেট পার্সোনালিটি যাদের ক্রিকেট ব্রেন কিন্তু এই মনোজ তিওয়ারির থেকে অনেক 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 গুণ বেটার বলা চলে। এটা তো নিশ্চয়ই আপনারা মানবেন। তো আপনারা কি একমত হবেন আমার সাথে? আপনারাও কি মনে করেন যে মনোজ তিওয়ারি শুধুমাত্র এই লাইমলাইটে থাকার জন্যই এরকম আর কি মাঝে মধ্যে এরকম অযৌক্তিক কথাবার্তা বলে থাকেন? কমেন্টে আপনার মতামতটা জানাতে পারেন।